আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক এর ফুল কোর্স দিব, অর্থাৎ সম্পূর্ণ নিয়মগুলো দিব, যেগুলো প্র্যাকটিস করলে তোমরা ফুল মার্ক তুলতে পারবে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশনে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা ক্যাপিটাল লেটার দেখব, তারপরে আমরা পাংচুয়েশনের নিয়মগুলো দেখব। তো খেয়াল করে, এখানে রুল নম্বর 1, বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর হয়। ইংরেজিতে যা কিছুই লিখতে যাব আমরা বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর ব্যবহার করব। এখানে আমরা টিচিংয়ের টিটা বড় হাতের লিখেছি, যেহেতু এটা বাক্যের শুরুতে। এরপর দ্বিতীয় নিয়মটি লক্ষ্য করো, ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম অক্ষর বড় হাতের হয়। তো এখানে বানানটা একটু ভুল আছে, তোমরা বুঝে নিও। তো এখানে আই ওয়ান্ডার্ড লনলি এজ এ ক্লাউড দ্যাট হাই ওভার ভেলস অ্যান্ড হিলস, এটা একটা কবিতার দুইটা লাইন এখানে তুলে দেওয়া হয়েছে। প্রথম লাইনে এখানে আইটা বড় হাতের লিখেছি, দ্বিতীয় লাইনে এখানে টিটা আমরা বড় হাতের লিখেছি, যেহেতু এটা কবিতার লাইন। এরপর 3 নম্বর নিয়মটি লক্ষ্য করো, এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে আই একটি প্রোনাউন, এটি বাক্যের যেখানেই ব্যবহার করা হোক বড় হাতের হবে। আমি অর্থে আই ব্যবহার করলেই সেটা বড় হাতের হবে। যেমন এখানে লক্ষ্য করো, হাউ ক্যান আই হেল্প ইউ, এই বাক্যে আইটি আছে বাক্যের মাঝখানে, এখানে তারপর আমরা বড় হাতের ব্যবহার করেছি, যেহেতু এটা আমি অর্থে ব্যবহার করা হয়েছে। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তো এখানে আমি অর্থে, অর্থাৎ প্রোনাউন হিসেবে যেহেতু ব্যবহৃত হয়েছে, তাই আমরা বড় হাতের ব্যবহার করেছি। এরপরে 4 নম্বর নিয়মটি লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষর বড় হাতের হয়। ইনভার্টেড কমার ভেতরে, অর্থাৎ ন্যারেশনে ইনভার্টেড কমার ভেতরের প্রথম অক্ষরটি বড় হাতের লিখতে হবে। এরপরে লক্ষ্য করো 5 নম্বর নিয়মটি, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, সাগর মহাসাগর, নদী, পাহাড় পর্বত, বড় ভবন, বিমান, দেশ ইত্যাদির নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। যেমন দ্য ডেইলি স্টার, এখানে হচ্ছে সংবাদপত্রের নাম, তাই আমরা বড় হাতে লিখেছি। দ্য হলি কুরআন, এখানে কুরআন ধর্মগ্রন্থের নাম, তাই আমরা বড় হাতে লিখেছি। এরপর লক্ষ্য করো 6 নম্বর যে নিয়মটি, সেটি খেয়াল করো, কোনো ব্যক্তি, দেশ, জাতি, ভাষা, ধর্ম বা প্রতিষ্ঠানের নামের প্রত্যেকটা অংশের প্রথম অক্ষর বড় হাতের হয়। যেমন কামরুল ইসলাম স্পিক্স ইন হিন্দি, এখানে খেয়াল করো, কামরুল ইসলাম যেহেতু নামের প্রত্যেকটা অংশের প্রথম অক্ষর বড় হাতের হবে, তাই এখানে কে বড় হাতের হয়েছে, ইসলামের আই বড় হাতের হয়েছে। আর হিন্দি হচ্ছে ভাষার নাম, তাই ভাষার নামের প্রথম অক্ষর এখানে এইচ বড় হাতের হয়েছে। এরপর লক্ষ্য করো, বার, মাস, দিন এবং ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর বড় হাতের হবে। এটা অক্ষর হবে, যে ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর বড় হাতের হবে। তো এখানে লক্ষ্য করো, ফেব্রুয়ারি এটা মাসের নাম, তাই এফটা এখানে বড় হাতের হয়েছে। 8 নম্বর নিয়মটি লক্ষ্য করো, আল্লাহর নামের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনের প্রথম অক্ষর বড় হাতের হয়। যেমন উদাহরণটি লক্ষ্য করো, দ্য ওল্ড ম্যান প্রেইড টু আল্লাহ অ্যান্ড হি গ্রান্টেড হিজ প্রেয়ার, এখানে খেয়াল করো যে বৃদ্ধ লোকটা আল্লাহ তাআলার কাছে দোয়া করলো এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলো। তাহলে এখানে আমাদের আল্লাহ তাআলার নামের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করেছি হি, তাই এখানে এইচটি বড় হাতের হয়েছে। এরপর লক্ষ্য করো, উপাধি ও তাদের অ্যাব্রিভিয়েশন ক্যাপিটাল লেটার হয়। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষেপণ, সংক্ষিপ্ত শব্দ আমরা বড় হাতের ব্যবহার করব। যেমন এখানে উদাহরণটি লক্ষ্য করো, যারা ইজ অ্যান MA, আমরা জানি MA মানে হচ্ছে মাস্টার্স অব আর্টস, মাস্টার্স অব আর্টস। তো এখানে আমরা মাস্টার্স থেকে এম নিয়েছি, আর্টস থেকে এ, যেহেতু এটা সংক্ষেপে লেখা হয়েছে তাই এখানে বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে। এরপর লক্ষ্য করো, চিঠিপত্রের সম্বোধন করতে ক্যাপিটাল লেটার হয়, অর্থাৎ চিঠিতে তুমি যাকে পাঠাচ্ছ তার নাম ধরে ডাকলে অথবা তাকে কোনো কিছু বলে ডাকলে সেইটা বড় হাতের লিখতে হবে। যেমন মাই ডিয়ার মাদার, মাদার বলে ডাকলাম তাই এম বড় হাতের। ডিয়ার স্যার, স্যার বলে ডাকছি তাই এস বড় হাতের। এবার লক্ষ্য করো পাংচুয়েশনের নিয়মগুলো।
অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার, ফুল স্টপ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ হয়। এভাবে যদি মনে রাখতে পারো তাহলে মনে রাখবে বাক্যের শেষে ফুল স্টপ হয়। মনে রাখবে বাক্যের শেষে ফুল স্টপ হয়। তো আমরা এখানে একটি বাক্য লিখেছি এবং সেই বাক্যের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। দ্বিতীয়টি লক্ষ্য করো, সংক্ষিপ্ত শব্দের পর ফুল স্টপ হয়। যেমন দ্য ইউএসএ, ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম। ডিআর ইকুয়াল টু ডক্টর, ডক্টর সংক্ষেপে ডিআর লেখা যায়। তো যেহেতু এগুলো সংক্ষেপে ব্যবহার করা হয়েছে তাই এগুলোর পরে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। এরপরে লক্ষ্য করো ইন্টারোগেশন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক বাক্যের শেষে ইন্টারোগেশন মার্ক ব্যবহৃত হয়। যেমন হু আর ইউ, তুমি কে, প্রশ্ন করা হয়েছে তাই এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে মনে রাখবে সাবজেক্টের আগে ভার্ব থাকলে ওই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। তো এখানে লক্ষ্য করো, যদি আমরা খেয়াল করি এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউ হচ্ছে সাবজেক্ট এবং তার আগে ভার্ব আছে আর, তাই এখানে এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। তো এখানে লক্ষ্য করো এই বাক্যটি আর ইউ এ স্টুডেন্ট, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, তার আগে ভার্ব আছে আর, তাই এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। এরপরে লক্ষ্য করো এক জাতীয় শব্দ বা বাক্যকে পৃথক করে লিখতে কমা ব্যবহৃত হয়। যেমন সারা, যারা, মীরা অ্যান্ড মনি আর ফ্রেন্ডস। তো এখানে যেহেতু এক জাতীয় শব্দ ব্যবহার করা হয়েছে তাই এগুলোকে পৃথক করার জন্যে কমা ব্যবহার করা হয়েছে। এরপর লক্ষ্য করো, তো এখানে লক্ষ্য করো ইয়েস, নো, ওয়েল, স্যার, ইয়েট, রিয়েলি, ইনফ্যাক্ট, সো, হাউএভার, এনিওয়ে, অ্যাজ এ রেজাল্ট ইত্যাদি অ্যাডভার্বগুলো বাক্যের শুরুতে থাকলে এরপরে কমা হয়। যেমন উদাহরণস্বরূপ দেখো এখানে বাক্যের শুরুতে ইয়েস আছে তাই এটার পরে আমরা কমা ব্যবহার করেছি। তবে এইগুলো যদি বাক্যের মাঝে থাকে মানে সাবজেক্টের পরে, তাহলে এগুলোর আগে একটা কমা এবং পরে একটা কমা হবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ। তারপরে লক্ষ্য করো কারো নাম ধরে ডাকলে তার নামের পরে কমা হয়। যেমন এখানে আমরা বলেছি শাকিল ওপেন দ্য ডোর, শাকিল দরজাটা খুললো, শাকিল বলে ডেকেছি তাই এই নামের পরে আমরা কমা ব্যবহার করেছি। তারপর লক্ষ্য করো এখানে 4 নম্বর নিয়মটি, এটি খুবই গুরুত্বপূর্ণ, তবে এটি একটু তোমাদের মনে রাখতে হবে ভালোভাবে, এটি একটু মনে রাখাটা কঠিন হতে পারে তোমাদের জন্য। কেস ইন অ্যাপোজিশনের আগেও পরে কমা হয়। তো কেস ইন অ্যাপোজিশন কাকে বলে সেটা আগে শোনো, যে কোনো একটা নাউনের পরে আরেকটা নাউন অথবা নাউন ফ্রেজ যদি থাকে তাহলে ওই দ্বিতীয় নাউনটা যখন প্রথম নাউনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, দ্বিতীয় নাউনটা বা নাউন ফ্রেজটাকে কেস ইন অ্যাপোজিশন বলা হয়। সেটার আগে একটা কমা হবে, পরে একটা কমা হবে। যেমন এখানে যদি উদাহরণটি লক্ষ্য করো তাহলে দেখো যে কাজী নজরুল ইসলাম, দ্য রিবেল পোয়েট অফ বেঙ্গল, ওয়াজ বর্ন ইন 1899। কাজী নজরুল ইসলাম বাংলার বিদ্রোহী কবি, জন্মগ্রহণ করেছে 1899 সালে। তো এই কথাটি আমরা এভাবেও বলতে পারতাম যে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছে 1899 সালে, আমরা এভাবেও বলতে পারতাম। তো এখানে আমরা যে কথাটি বললাম যে কাজী নজরুল ইসলাম বাংলার বিদ্রোহী কবি, এই বাংলার বিদ্রোহী কবি নজরুল সম্পর্কে অতিরিক্ত যে তথ্যটুকু দিচ্ছি এইটুকু হচ্ছে কেস ইন অ্যাপোজিশন, তাই এটার আগে একটা কমা এবং পরে একটা কমা আমরা ব্যবহার করেছি। এরপরে লক্ষ্য করো 5 নম্বর নিয়মটি, একই শব্দের পুনরাবৃত্তি ঘটলে প্রথমটার পরে কমা হয়, অর্থাৎ দুইটা শব্দকে আমরা কমা দিয়ে পৃথক করে দিব। এরপর লক্ষ্য করো 6 নম্বরটি, তারিখ ও সন পাশাপাশি থাকলে তারিখের পর কমা হয়। যেমন এখানে 13 ফেব্রুয়ারি আর 1996 সাল, তো এখানে তারিখ এবং সন পাশাপাশি আছে তাই আমরা তারিখের পরে কমা ব্যবহার করেছি। এরপরে লক্ষ্য করো কোটেশন মার্ক, অথবা তোমরা চাইলে এটাকে ইনভার্টেড কমাও বলতে পারো। কারো কথা হুবহু তুলে ধরতে কোটেশন মার্ক হয়। যেমন লক্ষ্য করো হি সেড টু মি গিভ মি এ পেন, সে আমাকে বলল যে একটা কলম দাও। আচ্ছা, সে যে কথাটা বলছে গিভ মি এ পেন, এটা আমরা সে যেভাবে বলেছে আমরা সেভাবে তুলে ধরেছি, তাই এখানে আমরা শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা ব্যবহার করেছি। এরপর লক্ষ্য করো যৌগিক শব্দের অংশসমূহ যোগ করতে হাইফেন হয়। হাইফেন হচ্ছে যে মাইনাস চিহ্নের মতো, এটা যৌগিক শব্দের অর্থসমূহ যোগ করতে হাইফেন হয়। তো এখানে সিস্টার ইন ল
তিনটা শব্দ মিলে একটা শব্দ গঠিত হয়েছে, যৌগিক শব্দ, তাই এখানে হাইফেন ব্যবহার করা হয়েছে। এছাড়াও তোমরা জানো যে বাক্যের শেষে যখন জায়গা না থাকে, কোনো একটা শব্দ তুমি লেখছো, পুরোটা শব্দ লিখতে পারোনি, তখনও একটা হাইফেন ব্যবহার করতে হয়। পূর্ববর্তী বাক্যের কোনো ব্যাখ্যা দিতে ডায়লগের নামের পরে ক্লোন হয়। যেখানে আমরা একটা ডায়লগের শুরুটা দিয়েছি, তো এখানে ডায়লগের নামের পরে আমরা ক্লোন ব্যবহার করেছি। এরকমভাবে ডায়লগ থাকলে ডায়লগের নামের পরে ক্লোন ব্যবহার করতে হবে। এরপরে এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন, এটি লক্ষ্য করো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স ও ইন্টারজেকশন এরপরে এক্সক্লেমেশন মার্ক হয়, মানে যখন আমরা আশ্চর্যবোধক বাক্য ব্যবহার করব তখন সেই বাক্যের শেষে আমরা আশ্চর্যবোধক চিহ্ন দিব। আর কোনো আশ্চর্যবোধক শব্দ যদি থাকে, ইন্টারজেকশন যদি থাকে, তাহলে তারপরেও আমরা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব। অ্যাপোস্ট্রফি, এই অ্যাপোস্ট্রফির ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের প্রায় প্রত্যেকটা শূন্যস্থানেই তোমরা পাবে অ্যাপোস্ট্রফির ব্যবহার, তাই এটা ভালোভাবে মনে রাখবে যে কোনো শব্দে কোনো বর্ণ বাদ পড়ছে বোঝাতে অ্যাপোস্ট্রফি হয়। যেমন দেখো যে সৌরভী উইল ডু দ্য টাস্ক, এখানে উইল বানানটা আমরা জানি যে এরকম হয় WILL, উইল। তো এখানে আমাদের WIটা নাই, আছে শুধুমাত্র এল, তাই আমরা এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। অর্থাৎ কোনো শব্দে কোনো বর্ণ বাদ পড়লে তখনই আমরা এভাবে অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। এরপরে হচ্ছে পসেসিভ কেসে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। যেমন দেখো যে ইট ইজ করিমস বল, করিম আর বল এই দুইটা নাউনের মাঝে মালিকানার সম্পর্ক প্রকাশ করতেছে, তাই এটাকে বলা হয় পসেসিভ কেস, অর্থাৎ নামের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়া লাগে। তো তোমাদের প্রশ্নে নামের পরে এস দেওয়া থাকবে, তোমরা শুধু অ্যাপোস্ট্রফিটা দিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। আর যারা তোমরা এই শিটটা কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এই শিটের মধ্যে তোমাদের রাইটিং পার্ট সহকারে প্রায় গ্রামারের সমস্ত একাডেমিক যে গ্রামারগুলো আছে, সমস্ত গ্রামারের নিয়মগুলো খুব সুন্দরভাবে সহজভাবে দেওয়া আছে। তাই তোমরা এই শিটটা যারা নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এখানে তোমরা এই শিটের মধ্যে পাবে ট্যাগ কোশ্চেন, তারপরে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এরপরে হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্মস অফ ভার্ব, কানেক্টরস, নেয়ারেশনের নিয়মগুলো পাবে তোমরা এখানে। এছাড়াও প্রায় গ্রামারের সমস্ত আইটেমগুলো একেবারে সহজ নিয়মে দেওয়া আছে। তোমরা এটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।